কেউ গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া। পরাজিত শাহ সুজাউদ্দৌলার ভয়ে পলায়ন করিয়া আরাকান রাজ্যের অতিথি দক্ষিণ করিলেন। সঙ্গে ছিলেন তিনি সুন্দরী তিন কন্যা। আরাকান রাজ্যের ইচ্ছে হয় যে রাজপুত্রের সহিত তাহাদের বিবাহ দেন। এই সমস্ত সে তাহাকে নিতান্ত অসন্তোষের প্রকাশ ঘটে। একদিন সেই রাজার আদেশে তাহাকে সলক্রমে নৌকাযোগে নদীর মধ্যে লইয়া নৌকা ডুবিয়া দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই সময় বিপদের কনিষ্ঠ বালিকা অনামিকাকে পিতা স্বয়ং নদীর মধ্যে নিক্ষেপ করেন। জ্যেষ্ঠ কন্যা আত্মীয়তা করেন মারা যান এবং সুজার পর সে বিশেষ রহমত আলী চিলিকাকে সাঁতার দিয়ে পলায়ন করে এবং সূর্য মারা পড়েন। এই জন্য অম্ন খরস্রোতা প্রবাহিত হয়েছে এবং সেই অনতি বিলম্বে এক বীরবর সেই বললে এবং হয় গৃহে বড় দুর্বলতা হয়। ইতিমধ্যে গৃহে রাজার মৃত্যু হইয়াছে, যুবরাজ অতিথি অবতরণ করেছেন। একদিন যখন সে বৃদ্ধ ধীরের মধ্যে অনামিকা ভর্সনা করিয়াছেন, তিনি ধীরের মধ্যে এক আরাকান ভাষায় আমার নতুন অনুকরণ করিয়াছিলেন। আজ সকালে তিনি হইলেন কি জন্য কি একবার কি হেঁটে লাগলো, এই নতুন জায়গায় জল আসে দেওয়া হয় নাই তো। আমার নৌকা আমি অনামিকা ধীরে ধীরে আসিয়া বলল, রুরা আমি দিদি আসিয়াছি, আজকে ছুটি। তোর দিদি আবার কিসের রে? চিলিকার কোনো কথাই বলতে আসে না। কহিল আমি। বৃদ্ধা অবাক হইয়া গেল। তারপর চিলিকার অনেক কাছে গিয়ে আসিয়া ভালো করিয়া তাহার মুখ নির্ধারণ করিয়া বলল, খপ করিয়া জিজ্ঞাসা করে, তুই কি করে আনিস? আনিয়া বলে, রুরা দিতেছি, আজকে আমি কিছুই দেবো না দিদি, আজকে আমি কিছুই পারবো না। বৃদ্ধ স্বয়ং হইয়াছি যাই, তুই কোথায় থাকবি? চিলিকা বলল, আমার অনামিকার কাছে। বৃদ্ধ ভাবিলে ভীষণ বিপদ, জিজ্ঞাসা করিল, খাইবি কি? চিলিকা বলল, তাহার উপায় আছে বলিয়া আজবকার বিরুদ্ধে একটি স্বর্ণমুদ্রা ফেলিয়া দিলেন। সেটা লইয়া কুড়াইয়া চিপি চিপি বলে রুরা, তোর কোনো কথা রইব না, তোর যা হয়েছে তোর বেলা হইয়াছে। চিলিকা ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করিয়া অবশ্য অনামিকা সন্তান পাইয়া কি করিয়া ধীর ধীর কুটিরে আসিয়া উপস্থিত হইয়াছে সে সমস্ত কথা বলিয়া গেল। আর দ্বিতীয় একটি কাহিনী পড়িয়া গেল। তাহার রক্ষাকর্তা সহমত সেই সত্যনারায়ণ রাজ্য সবাই করিয়াছিল। ছোট নদী বলে আজকে আমি প্রথমে গ্রীষ্মের শীতল প্রভাত বায়ুর কৌল গাছে রক্তে বলে পশ্চিম মঞ্জুরি হইতে ফুল দেয়। গাছের তলায় বসে বলে চিলিকা বলল, ঈশ্বর যে আমাকে দুই ভগ্নীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করিয়েছে, সে পিতার হত্যার প্রতিশোধ যেন নইলে কোনো খবরই আসতো না। অমানি বলল কি পরপর সর্বাপেক্ষা দূরবর্তী সর্বকে ছায়াময় এবং বন্ধুজনের দৃষ্টি হয়ে ধীরে ধীরে বলে, দিকে আজকে আমি সব কথা বলিস নে রে ভাই। এই পৃথিবীটায় এরকমই লাগিয়েছে যে মরতে চাইলে পুরুষদের খাটো করে দেওয়া যায়। আজকে আবার চিলিকা বললো, আজকে না আজকে আমি তুই ঘরের মেয়ে, তুই কোথায় দিদি সিংহাসন নেই আর কোথায় আর কানে ধীরেবের কুটির? আমি বললাম, দিদি সিংহাসনের চেয়ে আমার রুড়ার কাছে কুটির এবং সেই কৌল ছায়া যদি কোনো বালিকার বেশি ভালো লাগে তবে তাহা দিল্লি সিংহাসনেই এক বিন্দু অশ্রুপাত হইতে পারে। চিলিকা কতখানি মনে কত টাকার পর বললে, না রে, তোকে তো দোষ দেওয়া যায় না, তুই যদি নিতান্ত ছোটো ছিলি। একবার সে ভাবিয়া পিতা তোকে সে সব থেকে বেশি ভালোবাসিতে এবং বলিয়া তাকে সযত্নে জলে ফেলিয়া দিয়েছিল। সেই মৃত্যুদেব যে জীবনটাকে বেশি প্রিয় জানিস না, যদি সেই প্রতিশোধ তুলতে পারিস তাহলে তবে জীবনের অর্থ পাবি। আর তুই চুপ করিয়া থাকবে বেশিক্ষণ, সকল কথা সত্ত্বেও বাহিরে বাতাস এবং ছায়া আপনাদের নবযৌবন কি একটা সুন্দর সম্মুখ তাহাকে নিমগ্ন হইয়া রেখেছে। কিছুক্ষণ পর সে নিঃশ্বাস ফেলিয়া বলল, দিদি তুমি আমাকে অপেক্ষা করো। ভাই, তুমি আমার ঘরের সব বাকি কিছু আছে, আমি যা পুরা করবো না, তুমি আমাকে এই দিদিকা তুমি বলে আমি ভারী চমৎকার হইয়াছি। এমন করিয়া এমন সময় ধূপ করিয়া একটা লম্ফে শব্দে সেই পশ্চাতে থেকেই একজন জীবিকার চোখে চিপিয়া ধরিল। জীবিকার তস্ত্র হইয়া গেল, কে হে? সরব বলে, তুমি আমাকে জীবিকার মুখের দিকেই চাইয়া অন্যান্য বদনে বলে, তুমি কি আমাকে? সেই জীবিকা বারংবার আপনাকে তিনি বলিয়া চালিয়ে চেষ্টা করিতেছিল, সেই কেবল অসামান্য হইয়াছে, তাতে সমস্ত চতুরাতি প্রকাশ করিয়াছে। জীবিকার পক্ষণে বলিয়া দৃঢ়ভাবে বলিয়া, তুমি আমাকে দু চক্ষে অগ্নিবাণ নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, কে তুমি? বিদ্যা বলে, তুমি আমাকে চেনো না? তুমি কে? তিনি জানেন তিনি কোথায়? তিনি বলে, আজকে আমি জীবিকার রোষে এবং জীবিকার হত্যাবুদ্ধি বিস্তার দেখিয়া উচ্চস্তরে হাসিয়া উঠিল। কহিল, দিদি ওরা তুমি কিছু মনে করো না, ও কি মানুষ, ও কি বনের মৃগ। যদি কিছু করিয়া থাকে আমি ওকে শাসন করিয়া দেবো। দাদিয়া তুমি চুপ করে যুবক চেপিয়া ধরিয়েছি, আমার মনে করিয়াছিলাম চিন্তাও চিনতে নয়। তিনি বলল, আজকে আমি ক্রোধে হইয়াছি, আমি তো মুখে বড় বড় কথা, তবে তুমি চোখের করে তুমি তো সাহস কম নাই। যুবক বলল, যদি তুমি এরকম করতে থাকো তাহলে বিশেষত অপূর্ব আভাস পাইবে না। সত্যই করবে, কিন্তু ভয় পাইয়া গিয়েছিলাম বলিয়া পেছনে জীবিকার প্রতি অঙ্গুল নির্দেশ করিয়াছিলাম, মুখের ভিতরে চাহিয়া নিঃশব্দে হাসিয়াছিলাম। নিমিকা বলল, তুমি কি আমাকে কি বর্বর? তুমি দাঁড়াইয়া আছো, কোনো যোগ্যও না তোমাকে সহবাস শিক্ষা দেওয়ার অবস্থায়। দেখো আমি
তোমাকে সেলাম করো, বলি আজকে আমি তোমাকে সেই তালুকের মধুর সঙ্গীতে লিখা সে সেলাম করো, তুমি আমাকে এমন করো রিয়া আসিস না কেন, তুমি আমাকে পিঠে হাত দিয়ে যুবক বললো আবার সেলাম করো, আবার সেলাম করো, এমন করিয়া পিছিয়ে হঠাৎ সেলাম করিয়া যুবককে কুটির শহরের কাছে লইয়া গেল। বাহির প্রবেশ করিল, যুবক ঘরে প্রবেশ করিল, মানে বললো আজকে আমি ঘরের দ্বার বদ্ধ করিয়া তুমি একটু ঘরে কিছু দেখো, তুমি আমাকে জায়গাটা রাখো, বলে দিদির পাশে কিছু বসিয়া গেল। দিদি বললো আজকে রাগ করিস নি রে ভাই, একটা মানুষগুলো এই রকমেরই হয়, তুমি আমাকে চালাতানে পুরাতানে হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে কিছু প্রকাশ পায় না, কিন্তু অনেক বিষয়ে এখনকার মানুষের প্রতি তাহার আমার পক্ষাঘাত দেখা যায়, দেখা যথাসাধ্য রাগ করিয়া চিন্তা করে বাস্তবিক অনামিকার ব্যবহারে আমি আশ্চর্য হইয়া গেছি, কিন্তু যখন আসিয়া তাদের স্পষ্ট করিয়া এত পরে বড় হয়েছে সাহস তো কম নয়। তুমি দেখবে তুমি কোনো বাচ্চাই কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করবে যা আপনাকে অপমান করিয়া দেবে, তুমি চুলিকার ফিসারে হাসি বাধ্য হবে, হাসিয়া বলবে সত্যি করিয়াই বলো দেখি তুমি আমাকে এই পৃথিবীতে ভালো লাগছে না, সেটা কি করে বলতো বলতো। যুবক বললো না সত্যি কথা, যদি অনেক উপকার হয়, যদি ফলটা যদি দেয় তাহলে আমি তুমি কিছু করিয়া কিছু ডাকিতে পারো, অনেকবার হয়ে মনে করিয়া শাসন করিবে, তুমি আমাকে যদি চক্ষু রাঙা করিয়া বলো যে তুমি আমার প্রতি অসন্তোষ হইয়াছে, রাজিয়া মুখ ঘুরিয়া বললে পরম কৌতূহল নিঃশব্দ হাসিয়া বলে তুই দেখা পারলে বোধ করি এইরকমই দুঘা মারিলেই ভারী খুশি হইবে, নাহলে পরীক্ষা দেখবে এই দেখো না ঘরে কি পুড়িয়া রেখেছি, বড় আনন্দ হচ্ছে আজকে, বড় দেখতে মুখে চোখে লাল হয়ে আসছে। করিয়া মনে দুঃখেই বলে গিয়ে আমি আগে বলে তুমি আমাকে আমি তো পারবো না, তুমি যদি আমার চেষ্টা করে দেখো, সে বললো আজকে আমি তোকে দেবে পায়ে পড়িব করে আমি আর কিছু পারবি না, এই বলি আজকে আমি বড় সাথে হরিণ এখন কন্যা সবার দুই হাতে পাশে কোনো মানুষ দেখিলে ভয় পাইয়া বিরুদ্ধে হইয়া আশঙ্কা করিবে, এমন সময় সে আসিয়া বললো দাদি আজকে আমি তুমি আসিয়াছিল, তুমি বললে হ্যাঁ আমি আসি, কোথায় গেলে সে বড় উপদ্রব করে সে পুড়িয়া রাখে এই যুদ্ধে বললে চিন্তাভাবে করলে তিনি বিরক্ত স্বরে বলে অল্প বয়সে অমন সকলে দুরন্ত থাকে, কিন্তু বেশি সাহস করিয়া যদি একটা রেখে আমাকে চিন্তা করে মাছ লইলে এবং আমি ভাবলাম না ইউরা আমি কি তোমার ঠাল করিয়া দেবো, তুমি মাছ কি নিতে হবে বুঝতে পারো, তাহার পাতিত চতুর্ভুজের বিষয় বুঝতে দেখিয়া পড়ো প্রতি তাহার মাথায় সন্দেহিত ভুলিয়া চলিয়া গেল। আশ্চর্য করিয়া দাঁড়িয়ে আসা যাতায়াত করে ভাবিয়া দেখিল আশ্চর্য নাই, কারণ নদীর জলে স্রোতে এবং একটি ফুল এবং রমণ হৃদয় বেগ এবং লোকলজ্জা তাদের সমাজের মধ্যে বাহির অনেকেই প্রান্তে, এখানে কোনো লোক কোথায়, এখানে কেবল এখানে নীল পর্দায় বসে স্ফীত স্বচ্ছ এবং গ্রীষ্মে এবং পাখি উজ্জ্বল কণ্ঠস্বরে সমালোচনা লেখমাত্র নাই, দক্ষিণ বাড়ির মাঝে মাঝে পরস্পরের গ্রাম হয়েছে মানুষ চক্ষু গুঞ্জন ধ্বনি কিন্তু কনকনে আসে না, পরে আজকে যখন জন্মে এখানে কিছুদিন এখানে থাকলে কিন্তু প্রকৃতির গোপন লৌকিকতা মানব হৃদয়ের মধ্যে অবলক্ষিত ভাবিয়া যায় এবং চতুর্গুণ প্রকৃতিক জগতে সমস্ত একাত্ম হইয়া গেলে এই সমযোগ্য নরনারীর মন দেখিয়াছি তুমি আমাকে আর কিছুই নাই, এতে রহস্য যে একটা সুখ এত আস্পর্ধা এত বিষয় আর কিছুই হতে পারে না, এরা এই যে কুলকুলের তুমি আমাকে তাদের ছায়ায় লিখায় ফুল ও গর্ব এবং সেই লোকমান্য আপনি শীতল করিয়া আসে এবং পুষ্পিত করে আনে, তুমি আমাকে মনোহর করিয়া রাখবে, তিনি বড় আনন্দিত হইতে বোধ করিয়া তাহাই তুরণ হৃদয়ে আপনার সেই আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল এবং সেই তাহাকে আসিয়া বলে যেমন করিয়া লেখায় তেমন অগ্রসর হইয়াছে, তেমন করিয়া নিরীক্ষ দেখি কোনো জিনিসের মৌলিক ভর্সনা করিয়া আনন্দকে গৃহে দূর করিয়া দিল এবং সেখান থেকে তাড়াই দিল এবং সে স্বাধীন উদ্যোগে তিনি স্বাভাবিক এবং তাদের মধ্যে যাহা মাঝারি এবং তারা দিন রাত্রি দেশমাত্র আছে, তাদের কাছে দাস নেই, তাদের মধ্যে দিকে আমি দাঁড়াইয়া দিকে আমি তাহাকে সমস্ত লোকে বলবে আর কি সাহস করিয়া কৌতূহল সকল কথা দিয়ে আমি যখন তাহার চরিত্র কোনো লক্ষণই ছিল না, এই সকল খেলার মধ্যে সে একবার চিলিকা হাই হাই করিয়া দিল, ভাবিল তুমি আমাকে জীবনের কী পরিণামে একদিন প্রাতে যখন সে আসবে চিলিকা বললো আসলে ভাবতে পেয়ে দিল তাদের এখনকার রাজাকে ভিতরে দিতে পারে, আমি হ্যাঁ পারো না কেন তুমি আমাকে দেখবে বুকের ভিতরটা কেমন চাইছে, প্রথমে বললে কিছুটা আশ্চর্য হইয়া গেছে, তারপর চিলিকায় কিংসে মুখের দিকে চাইয়া সমস্ত মুখ ভাসিয়া গেল, এত বড় মাথায় মজার কথা দেখে ইতিপূর্বে কোনো শোধ নাই, যদি পরিহাস করতে দিতে হয় রাজপুত্র কোনো কথা নাই বার্তা নাই বাক্যমালা পাই, এই মধ্যে সে প্রথম জীবনে রাজার বক্ষের মধ্যে চালনা করিয়া এই অত্যন্ত ব্যবহার হঠাৎ যেন কিরূপ যেন অবাক হইয়া গেছে, সেই চিত্র ক্রমাগত তাহার মনে উদিত হইতে থাকে এবং তার নিচে কৌতূহল থাকিয়া উচ্চস্তরে
পরিণত হইতে থাকে। তারপর তিনি রহমস্তে দীক্ষা আজকে আমি দেখো সে নতুন রাজা ভস্ত হইয়া গেল। গোপন অনামিকা বলল, তুমি আমাকে যেমন তার বিবাহ হইয়াছে এবং তার আনিবার যে আয়োজন করিতেছি প্রতিহিংসা এমন সুন্দর আশার হয় না। তখন যুধিকা বলল, ধীরে হবে অনিমেষ হাত ধরবে, তাহলে ঈশ্বরের কাছে ঈশ্বরের ইচ্ছে যদি স্পষ্ট থাকা দেখা যায় তাহলেই আজকে আমি যাই। তোমার জীবনের কর্তব্য, তুমি সবসময়ই আর কোনো খেলা করিও না। তুমি দাঁড়িয়ে তুমি আমাকে এমন তাহার মুখের দিকে চাইবে এবং দেখবে, তুমি আমাকে তাহার মুখে দেখবে মর্মত করে জানো, তুমি আমাকে সাহায্য করবে। দাঁড়িয়ে বলো, তুমি আমাকে বেশিক্ষণ নয়, তুমি আমার মানুষের চিত্তে মনে মনে ভাবিলে বাস্তবিকে মনে মৃগ এবং এই থেকে মানুষের মনের ব্যবহার আমি বুঝতে পাগলামি মনে তুমি আমাকে একটু সচেতন করো। তুমি আমাকে ছাড়বার জন্য রাজাকে বলবে মরিয়া আমি কি মরি রিয়া কথা দিয়ে যা সঙ্গত করিয়া কঠিন বটে, কিন্তু আমি সমস্ত আত্মারা স্নান করিয়া গেল এবং দিদিকার দিকে নিঃশ্বাস করিয়া গেল। দিদি আমি প্রস্তুত আছি। দিদিকা বলে, আজকে আমি পরীক্ষাতে ধান করিয়াছি হইবে, আমি প্রথম তোমাকে আমাকে যুদ্ধ ষড়যন্ত্রযোগ্য অপরাধ শাস্তি দেব, আর আমি পরে যাহাই হবে তুমি আমাকে তুমি আমাকে পর্যায়ে যদি পরিণত হইয়া থাকে তার অনেকটা সময় আমাদের বিষয় আছে। এ বলল কি আমি সেই বিধির পর তুমি আমাকে পড়বে, তুমি আমার হাসপাতালে পরমণ্ডে শিবিকা আছে বিধিকার মাধ্যমে আজকে তাহার হস্ত অনেকক্ষণ ধরিয়া গেছে। তাহার পরে বসনে উদ্ধারণ করিয়া নিজের বক্ষের ওপরে একেবারে ধার করিয়া দেখবে জীবন মুকুলের মধ্যে একবার যখন স্পর্শ হইয়াছে আবার সেই খপের মধ্যে বাসনার মধ্যে লুকোনাই থাকলে একান্ত ইচ্ছে ছিল যদি মরণযাত্রার সময় যদি এমন সময় দেখা হয় তবে কিন্তু কাল হইবে যে নিরুদ্দেশ চিন্তা দিয়া বললে আজকে আমি কীভাবে অভিমান যারা প্রসন্ন আছে তুমি আমাকে পূর্বে বললে তুমি আশ্রয় নিয়ে যাবে, তুমি তাহার কাছে গাছে সেই নদী সেই বীজবর হাতে পড়বে, তুমি আমাকে রুড়া করে চলে যাবে, তুমি চলে গেলে কন্যাকে দেখিবে। সে বললো আজকে বালকের মতো কাঁদবি কেন? আমি বলি তুমি ওকে এখানে আসবি না, তুমি আমাকে আংটিটা দে বলে তিনি আমি যাইবার সময় হয়ে গেছে এই বলিয়া বিকেল বললে এবং শিবিরে চলে গেলে এবং সে বললে খুঁড়ে নদী তীরে এই অন্ধকার করিয়া তুমি আমাকে নিঃশব্দ জ্ঞান শূন্য হইয়া গেল। যথাকালে শিবিরে অতিক্রম করিয়া অন্তঃপুরে প্রবেশ করিলে এবং তুই ভোগ শিবিকা ত্যাগ করিয়াছি। আজকে আমি মুখে হাসি নাই, অশ্রুসূত জল নাই, তুমি আমাকে যখন দুরন্ত ততক্ষণ উৎসাহ তীব্রতা ছিল এই হৃৎকম্প ব্যাকুল হইয়া আমি আজকে আমি মনে মনে বলেছি তুমি আমার আমাকে করিয়া হৃৎপ্রান্ত কোনো রক্তস্রোত হইয়া ভাগিয়াছে, তখন ভবিষ্যতের সময় নাই, কিন্তু আজকে আমি সহস্র হইয়াছি। আজকে আমি চলিয়া গেলাম এরকম দিদিকা বললো আজকে কারো হইয়াছি আপনারা বেশ পড়িয়া আজকে আমি তাহাই সংকোচ করিয়াছি, তারাও আজকে অগ্রসর হইয়া গিয়ে নিকটবর্তী হইয়া গেলাম, কিন্তু দুরুদ্দেশ হইয়া গেলাম। দিদিকা বললো তুমি আমাকে মূর্ছিত হইয়া গেলি। দাদিয়া বললো আজকে আমি পাখিটি বলে তুমি সহ্যের মধ্যেই ছিলি এবং সচেতন হইয়া বুকের মধ্যে হইয়া দিদির মুখের দিকে চাকিয়া রইলি, কেমন দাদিয়ার মুখের দিকে চুপ করিয়া হাস্যমুখ উভয়ের প্রতি চাহিয়া রয়েছে। তাহার ছুটি কোনো খাপের এক মুখবর্তী এই অঙ্ক দেখিয়া ঝিকমিক করিয়া হাসিতে লাগিল। নমস্কার। গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া। পরাজিত শাহ সুজাউদ্দৌলার ভয়ে পলায়ন করিয়া আরাকান রাজ্যের অতিথি দক্ষিণ করিলেন। সঙ্গে ছিল তিনি সুন্দরী তিন কন্যা। আরাকান রাজ্যের ইচ্ছে হয় যে রাজপুত্রের সহিত তাহাদের বিবাহ দেন। এই সমস্ত সে নিতান্ত অসন্তোষে প্রকাশ করতে একদিন সেই রাজার আদেশে তাহাকে সলক্রমে নৌকোযোগে নদীর মধ্যে লইয়া নৌকা ডুবিয়া দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই সময় বিপদের কনিষ্ঠ বালিকা অনামিকাকে পিতা স্বয়ং নদীর মধ্যে নিক্ষেপ করেন। জ্যেষ্ঠ কন্যা আত্মীয় করে মারা যায় এবং সুজার পর সে বিশেষ